খারাপ কথা না, এটা গীবত না। গীবতটা আমরা আরেকবার ক্লিয়ার করি। গীবতটা কি? কারো অবর্তমান নেই, অন্যের আলোচনা, অন্যের অনুমতি না নিয়ে, অন্যের অনুপস্থিতিতে তার ভালো দিক হোক খারাপ দিক হোক শেয়ার করা, সেটা হলো গীবত। পরনিন্দা চর্চা নিয়ে যে অন্যের অবর্তমানে অন্যের খারাপ দিকটা তুলে ধরা। কুৎসা রটনা কি? অন্যের যেটা নাই, অন্যের অবর্তমানে সেটা ছড়ানো, সবকিছু গীবতের একটা অংশ। তো গীবত বলতে আমি বলছি যে সন্তানের সামনে হয়তো বা আপনি কাউকে নিয়ে কথা বলছেন, সেটা আপনার হতে পারে যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার আরেকটা সন্তান নিয়ে, বা আরেকটা কাছের মানুষ নিয়ে, বা পরিবারের অন্য সদস্যদের নিয়ে, অন্য একটা আত্মীয় স্বজন নিয়ে, অন্য কোনো স্কুলের কোনো অভিভাবককে নিয়ে, স্কুলের কোনো বাচ্চাকে নিয়ে কথা বলা। 10 মিনিট কথা বলে হ্যাঁ অথবা না। হ্যাঁ যারা বলেছেন তারা ভালো, না যারা বলছে তারা আরো ভালো। তার মানে আজকে থেকে আমরা উপলব্ধি করছি, আমরা চেষ্টা করবো এইটাকে হ্যাঁ এর রূপান্তর করার জন্য, তাই নাকি? আমরা তো সময় আমাদের সন্তানদের ভালো হচ্ছে না, কিন্তু প্রত্যেকের সন্তান যদি ভালো থাকে, ভালো হয়, দেশের পরিবর্তন হবে। এবং তাকে দেখে এনলাইটেড, দেখেন প্রদীপের আলো দেখি আমরা, প্রদীপের আলো দেওয়ার জন্য একটা সলতে পড়ে, সলতে হয়ে পড়তে হয়। তো আলো দেওয়ার জন্য সলতে হয়ে পড়তে হবে আপনাকে। আপনি প্রদীপের আলো, আপনার আলো থেকে আরেকটা আলো, একটা প্রদীপের আলো নিয়ে আরেকটা প্রদীপ জ্বালানো যায়, আরো অসংখ্য প্রদীপ জ্বালানো যায়। একটা মোমবাতি থেকে আরো অনেকগুলো মোমবাতি জ্বালানো যায়। মোমবাতিও আলো দেওয়ার জন্য কি করে? মোমটা গলতে হয়। মোমটা গলতে হয় না? তো আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে পড়তে হবে, আপনাকে নিজেদেরকে তৈরি করতে হবে। কেন? হ্যাপিনেস তো আমরা সবাই চাই, এটা খারাপ কিছু তো না। আমরা হ্যাপিনেস, আমাদের পিসের জন্য আমরা যদি নিজেদেরকে একটু ভাবতে চাই, দেখেন আমি বলি গ্ল্যামার থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে কিচ্ছু কাজে লাগে না, কোনো কিছু সুখ দিতে পারবে না। সুখ একটা আলাদা একটা জায়গা। তাহলে গৌতম বুদ্ধ কি করতো না? এত আলিশান সবকিছু রাজপ্রাসাদ, এত ভোগের জিনিস ছেড়ে চলে যেত, সে প্রশান্তি পেত। ভোগের ভোগ্য পণ্য বস্তু যদি শান্তি দিতে পারতো, প্রোডাক্ট যদি শান্তি দিতে পারতো, তাহলে নবীজিও হীরা পর্বতে গিয়ে ধ্যানে বসতো না। আত্মনিমগ্ন না হলে, নিজের মনের মধ্যে ডুব দিতে না পারলে পরিবর্তন আনতে পারবে না। সেটা কারো পরিবর্তন আনতে পারবে না। আপনাকে আগে নিজের মনের মধ্যে ডুব দিতে হবে। ডুব দিতে গেলে কি করতে হবে? সাইলেন্ট, মৌনতাই সবকিছু। যখন কুচ্ছন জানাবার যখন কি হয়, কুচ্ছন 100 জন মানুষ পরিচালনা করে, কঠিন সহজ কাজ 100+ মানুষ পরিচালনা করতে হয় প্রতিদিন। আপনাদের অভিভাবকের কথা বাদ দিলাম, আমার 700 অভিভাবক, আর আর্ট স্কুল আছে, এই টিউশন আছে, এইটা আছে সেইটা আছে, সব মিলে 1200 মতো অভিভাবক, 1200 মতো স্টুডেন্ট, সব সেকশন মিলে 12 × 2400 গার্ডিয়ান, 2400 গার্ডিয়ান হ্যান্ডেল করে, এবং 600 আরো এই 1200 ধরলে 3 বার 3600 মানুষ হ্যান্ডেল করা। সেটা আমার কাছে সহজ মনে হয়, কিন্তু কঠিন মনে হয় কোনটা? সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ পরিচালনা করার কাজ, হাউ টু ম্যানেজ। কত বই পড়তে হয়, কত, ওই যে ম্যাডাম জানে, প্রতি শনিবারে মোটিভেশন স্পিচ। কালকে যেমন আমি টিচারদের শুধু একটা কথা বলেছি, একটা কথা, এই একটা কথা আমি কখনো এভাবে বলতে পারি না। আমি শুধু টিচারকে বুঝিয়ে দিয়েছি, টিচাররা পাঠদান করছে এটাতে সব হচ্ছে সেটা না, আমার টিচারদের কারণে রিজিক তৈরি হচ্ছে, এইটা উপলব্ধি করাতে পারি নাই কোনো। আমি এতদিন আমি এভাবে টিচাররা তো এটা উপলব্ধি করবে না। টিচার বলতো অমিত স্যারের স্কুল, আগে টিচারকে ভাবতে হবে তার স্কুল। আমি টিচারের মনে করছে যে অমিত স্যার সবের মালিক হচ্ছে, ব্যাপার থেকে সেটা উপলব্ধি করতে। একটা টিচার ভালো না করলে, টিচাররা যদি প্রত্যেক ভালো না করতো, আমরা স্টুডেন্ট আসতো, স্টুডেন্ট আসছে কাদের জন্য? টিচারদের জন্য, আমার জন্য না, টিচারদের জন্য। এবার টিচাররা ভালো করছে বলে স্টুডেন্ট বাড়তেছে, তার মানে আমার এমপ্লয়ি দরকার হচ্ছে, মানুষ নিচ্ছে। রিজিকের ব্যবস্থা কে করছে? আসলে টিচাররাই করছে। তাহলে এটা সব তারা পাচ্ছে না, তারা তো এগুলো মানে ক্যালকুলেশন তারা বুঝতেছে না, কিন্তু তাকে ফিল করতে হবে যে আমার জন্য। যদি সে ফিল করে যে তার কারণে এইগুলো তৈরি হচ্ছে, তাহলে সে আরো ভালোভাবে শ্রম দেবে, আরো ভালোভাবে ওই
প্রতিষ্ঠানটা রান করানোর চেষ্টা করবেন। আমার টিচারদেরকে আমরা আসলে বকাবকি বা আমি প্রেশারে আমি কিন্তু স্ট্রেট, কিন্তু আমি খুব ফ্রেন্ড তাদের। এত আউটিং, এত কিছু, এত মজার মজার ইভেন্ট রাখে তাদের জন্য, তার জন্য খুব হ্যাপি থাকে তার জন্য নিজে। আর আপনি নিজে দেখবেন আশেপাশে অনেকে আছে 1 লাখ টাকা মাসিক বেতন পায়, তারপরে মাস শেষে তার টানাপোড়েন লেগে থাকে। অনেকে আছে 10,000 টাকা বেতন পায়, 15,000 টাকা বেতন পায়, সুন্দর করে হাসি খুশি থাকে, এরকম আছে। তার মানে ব্যাপারটা টাকার ফ্যাক্ট না, অ্যামাউন্ট ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো অন্য জায়গায়। স্যাটিসফ্যাকশনটা কিন্তু অ্যামাউন্টে আসে না। তো এইটা উপলব্ধি করতে হবে আপনার। যখন আপনি 1 লাখ টাকা বেতন পাবেন, আপনার কলিগও 1 লাখ টাকা বেতন পাবে, কলিগের বার্থডেতে যেতে গেলে আপনাকে ওই 1 লাখ টাকা বেতন পায় এরকম কলিগ, তাকে হ্যাপি করার জন্য আপনাকে কি করতে হবে? ওই ক্যাটাগরি হয়তো 5,000 টাকা গিফট দিতে হবে। আর যখন 10,000 15,000 টাকা বেতন পান, আপনার কলিগও 10,000 15,000 টাকা বেতন পায়, তাহলে ওর বাসায় যেতে গেলে ওই মাপিক একটা করে গিফট দিতে হবে। মানে খরচের একটা বিবরণ দিলাম। তার মানে স্ট্যাটাস বাড়ার সাথে খরচ বাড়ে বিভিন্ন ভাবে পাবে। এটা আরেকটা ব্যাপার হলো যে এই সবকিছু একটা আপেক্ষিক, মানে স্যাটিসফ্যাকশন নিজের মনের ভেতর থেকে আনতে হবে, এবং হ্যাপিনেস না থাকলে কোথাও কাজ করে মজা নেই, শ্রমানন্দ না থাকলে। তো আমার টিচারকে বুঝতে হবে এটা তার এটা তার প্রতিষ্ঠান, প্রত্যেকের একটা গুরুত্ব আছে, কিন্তু তাকে এটা বুঝতে হবে তাকে জবাবদিহিতার আওতা আনতে হবে। দুনিয়াতে আপনি আসছেন, আপনি দুনিয়াতে কি জবাবদিহিতার আওতায় নাই? একজন সুপ্রিম পাওয়ারের কাছে আপনি জবাবদিহি দিচ্ছেন না। আপনি ভুল করলে সাথে সাথে শাস্তি পান। আপনি কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আমি বুঝতে পারি, আমি আমার গডের সাথে এমন ভাবে কানেক্টেড, আমি যদি একটা ভুল সিদ্ধান্ত নিই, আমি কারোর উপর বিরক্ত হলে তার ক্ষতি হয়। আমি দ্রুত বিরক্ত হতে চাই না কারোর উপর। আমি দেখেছি চোখের সামনে, আমি ভুল করলে সাথে সাথে শাস্তি। আমি যদি আমার দ্বারা কারো যদি 100 টাকা ক্ষতিগ্রস্ত হয়, আমার 1 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়, এরকম হয়েছে আমার। অর্থাৎ আপনি যখন গডের সাথে কানেক্টেড হয়ে যাবেন, তখন মানে যেটা হয় যে বুঝতে পারবেন। সো যেটা নিয়ে আমরা যে সন্তান ভুল করে তাকে বুঝিয়ে বলবো আমরা, এটা আমরা অনেকেই বলি না, সময় থাকে না আমাদের হাতে। কিন্তু আপনার হাতে অপূর্ব সময়। আপনি শুধু রান্না বান্না করে খাওয়া দাওয়া করার জন্য পৃথিবীতে আসেন না। পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে শুধুমাত্র আপনার আত্মীয় স্বজনকে সার্ভিস দেওয়ার জন্য পাঠানো হয়নি। পৃথিবীতে শুধুমাত্র আত্মকেন্দ্রিক হওয়ার জন্য পাঠানো হয়নি। তবে হ্যাঁ, হ্যাপি থাকতে হবে আপনাকে আগে, তারপরে তো অন্যকে হ্যাপি রাখতে পারবেন। তাই না কি? রেজাল্ট খারাপ হলে আমি চিৎকার করি কি না? অনেকেই করি, অনেকেই করি। তো এটাকে স্টপ করতে হবে। রেজাল্ট কোনো ফ্যাক্ট না, এটা বুঝতে হবে আগে। রেজাল্ট কোনো কাজে লাগবে না। আর বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে যত রেজাল্ট, দেশের বাইরে গেলে কোনো ভ্যালু নেই। ওই দেশের আমার রেজাল্ট নিয়ে ওই দেশে কোন ইউনিভার্সিটিতে পড়ে ওই দেশে পিআরএ অ্যাপ্লাই করতে হবে, তার ছাড়া কিছু নিবে। বাংলাদেশের পড়াশোনা কোনোদিন ভ্যালু দেয় না। দক্ষিণ এশিয়া, শুধু বাংলাদেশ, সাউথ এশিয়ান কান্ট্রিগুলো পড়াশোনা তাদের কাছে ভ্যালুলেস। কিছু কারণ আছে, সেটা আমরা পরে রেজাল্ট খারাপ হলে তারপর আমি সন্তানের মতামত শুনি, অনেকেই শুনি না, আবার কেউ আধা শুনি, মানে পুরোটা শুনি না। সময় নেই আমাদের দোয়া পড়ার পেছনে আমার সময়। আপনি আপনার মোবাইলে ওয়েলবিং অ্যাপে গিয়ে দেখেন, গতকাল আপনি 5 ঘন্টা কিছু ফোন দেখেন না, এমনও আছে 6 ঘন্টা 7 ঘন্টা। ওয়েলবিং অ্যাপে গিয়ে দেখতে পাবেন যে কত ঘন্টা ইউটিউব কতক্ষণ দেখেছেন, ফেসবুক কতক্ষণ দেখেছেন, এইটা কতক্ষণ দেখে সব ওখানে লেখা আছে। তাকে কোনটাতে কতটা সময় ওয়েলবিং অ্যাপে। আমি যেমন ওয়েলবিং অ্যাপ দিয়ে আমি আমার ইয়াটা লক করে রাখছি, 11টা হবে, রাত 11টা আমি রাখতে এগিয়ে আসছি, 11টা হবে যেন বন্ধ হয়ে যায়। মোবাইল ফোন স্টপ হবে। আমার যদি কাজ থাকে আমি ল্যাপটপে করবো, কাজ থাকে না আমাদের অনেক সময়, কিন্তু মোবাইলে না, মোবাইল স্টপ হয়। পৃথিবী জাহান নামে যাক, আমার মোবাইল বন্ধ। এটা নিয়ে অনেক হয়েছে, আমার আত্মীয় স্বজনরা আমাকে অনেক ধরনের সম্পর্ক নষ্ট করেছে এরকম। এই আমি মোবাইল বন্ধ রাখি। আমি মোবাইল রাত্রের একটা দুঃসংবাদ পেয়ে আমি করবোটা কি? খুব বেশি আমার একটা এমার্জেন্সি নাম্বার থাকে, সেই নাম্বারে ফোন দিলে আপনি পাবেন, এছাড়া আমাকে আর পাবেন না। সেটা খুব কাছের 2-1 মানুষ জানবে, তাছাড়া কেউ জানবে। আপনি রাত্রে সমস্যার সমাধান করতে পারবেন না। ওই রাত্রে দরবের বাবা, একটা রাত 2টার সময় দরবের বাবা ফোন দিয়েছে, তুই আমাকে এত টাকা পাঠাবি, না পাঠালে তোর ক্ষতি হবে, এই হবে সেই হবে, এইটা সেইটা। এই দরবের বাবার ফোন পাওয়ার পরে আমার
এরকম অনেকেই বিরক্ত করবে, অনেকেই উল্টাপাল্টা কথা বলবে, অনেকে গালি দিবে, অনেকে এই করবে। দরকার আছে রাত্রে ঘুমাবেন, ঘুমানোর জন্য স্রষ্টা পাঠাইছে। আপনাদের ঘুম স্রষ্টা একটা নিরাপদ না, রাত্রে পাঠাইছে দেখতে হবে। রাত সৃষ্টি হয়েছে, ঘুম করবেন, রেস্ট নেবেন, রিসার্চ হতে হবে তো, তাহলে তো আপনি পরের দিনে কাজ করতে পারবেন না। নেক্সট, আমি তাকে অন্যের সঙ্গে তুলনা করি, আমি বন্ধুদের সঙ্গে সন্তানকে উপহাস করি, সন্তানের সামনে আমি গীবত করি। সহজ একটা পদ্ধতি আছে। গৌতম বুদ্ধের কাছে, গৌতম বুদ্ধের একটা গল্প বলি। গৌতম বুদ্ধের কাছে এক শিষ্য গেছে। হ্যাঁ, আমি দেখেছি। গৌতম বুদ্ধের কাছে একজন শিষ্য গেছে। গুরু, আমি আপনার শিষ্য। তো ঠিক আছে, তুমি থাকো। শিষ্য খুব জ্ঞানী মানুষ, খুব জ্ঞানী প্রজ্ঞাবান মানুষ। 5 বছর আছে শিষ্য, ওর যেটা চায় সেটা পূরণ হয়। একবার গুরুরও মনে হয়েছে যে ঠিক আছে, অনেক দিন ধরে আছে, ওকে আমি এখন জ্ঞান দেওয়া দরকার। এখন গৌতম বুদ্ধের কাছে ওই ওর রাগ হয়ে গেছে, 5 বছর আছে আমাকে, এখনো পর্যন্ত সেই জ্ঞানটা আমাকে দেওয়া হয় না। এখন গিয়ে গালি দেওয়া শুরু করছে গৌতম বুদ্ধ, বুড়া এটা সেটা, মানে যত ড্যাশ 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 ড্যাশ, তুমি ড্যাশের বাচ্চা, ড্যাশ 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 ড্যাশ, হ্যাঁ, মানে গৌতম বুদ্ধ তখন হাসত। গৌতম বুদ্ধের মনে হয়েছিল যে সে কিছু এখন দিবে, কারণ পরীক্ষা দিতে হয়। একটা কথা হলো কি, মাটির পাত্রে পানি রাখলে যদি না পুড়িয়ে পানি রাখে কি হবে, গলে যাবে না পাত্র? তো পাত্রটাকে পুড়িয়ে তো আগে ধারণ ক্ষমতা বাড়াতে হবে, ধারণ উপযোগী করতে হবে। আপনাকে যদি পাত্র না পোড়ায়, তাহলে আপনাকে পানি ঢাললে তো সেটা গলে যাবে। তো তা পাত্র পুড়ি না, এতদিন মনে হয়েছে গৌতম বুদ্ধের। যখনই মনে হয়েছে পাত্র পুড়েছে, তখন গালি দেওয়া শুরু করছে। একটা সব ঘরে হাসছে, গৌতম বুদ্ধ হাসছে। কিছুক্ষণ পরে আমার কথা বলবেন, আপনি হাসছেন? আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে কেউ যদি তোমাকে কিছু দেয়, তুমি যদি না নাও, তাহলে সেটা কার থেকে যাবে? সাপোজ সেটা আমি ম্যাডামকে দিলাম, ম্যাডাম নিল না, তাহলে এটা কার থেকে দেবো, কার হাতে থাকে? তো কেউ আপনাকে গালি দিয়েছে, গীবত করেছে, পরনিন্দা চর্চা করেছে, আপনি যদি সেটা না নেন, তাহলে সেটা কার থাকে? তো গৌতম বুদ্ধের এই কথা শুনে হচ্ছে হাসতে হাসতে চমৎকার হয়ে গেল। কেউ যদি তোমাকে কিছু দেয়, তোমার গালি আমি দিলাম না, কারণ এতক্ষণ তুমি যে গালিটা দিয়েছো সেটা খাগার থেকে গেল, সেটা তুমি নিজেকে দিয়েছো। একটু সেটা না, সর্বাবস্থা প্রোয়াক্টিভ থাকতে হবে, রিয়াক্ট করতে হবে, খুব কম রিয়াক্ট করতে হবে। দেখেন, আমরা রিয়াক্ট করতে চাই না। আমি নিজেও দেখেছি যে অনেক চুপ থাকতে কোনো একটা সময় বলে ফেলছে, তাহলে কতক্ষণ চুপ থাকবে? এটা হবে, এই পরিবেশ হবে, চেঞ্জ করতে হবে। অন্তত আমিও বাইরের এনভায়রনমেন্ট না পরিবর্তন করতে হবে, আমি চাইছি আমার ভেতর এনভায়রনমেন্ট আমি পরিবর্তন করবো। আপনারা এরপর থেকে যখন কি বসবেন, তখন কি করবেন, যে স্যারের কাছে স্যারের যে ইয়াটা, এটা তো সম্মান থাকবে, ওইটা আপনার করা দরকার। এটাকে আসবে বাকি 4 দিনের সঙ্গে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। যেভাবে জানতে মানে এটা করে আসলে একসাথে যখন সবাই মিলে একটা চিন্তা বহন করবো, তখন কিন্তু আমাকে একটা পরিবর্তন আসবে। তখন আমরা নেগেটিভ চিন্তা করবো না। এইবার আমার কিন্তু এটা হেডেক আছে, আপনাকে আমি নেগেটিভ চিন্তা করতে স্টপ করবো, তাহলে কি করবেন সেটাও আমি শেখাবো এই 5 দিনের কিছুটা অংশ। যে তাহলে বসে কি করবেন, কাজ আছে অনেক। এবং এটাও হতে পারে যে আপনি পার ডে 10,000 টাকা ইনকামের পথ খুঁজে বের আছে, মানে এরকম হতে পারে। সো এটার জন্য অপেক্ষা করতে হবে 5 দিন। যদি বিশ্বাস করেন, যদি মনে হয় পরিবর্তন চান, তাহলে আমাদের সাথে থাকবেন। এবং আমি প্রত্যেকটা জিনিস যেটা আপনি আপনার সাথে, তো আমাকে ছোট মানুষ মনে হয়, ছোট মনে হয়, আমি মাঝে মাঝে ফিল করি, আমি এই আনন্দটা নিই। কালকেও একজন আসছে যে তোমাদের এই কিশোরের পরিচালককে আমার দিকে ওখানে টাকা তাদের মধ্যে হচ্ছে ছেলে আমার পরিচালক হয়নি। এখন এইটা অনেক অনেক ব্যাপার হয়, তা আমি এটাকে এনজয় করি আর কি, এনজয় করি। সো নেক্সট আমরা চলে যাই ছোট ছোট গ্রুপ আলোচনা। আমরা মোটামুটি সবাই একসাথে আমরা কথা বলেছি। আসলে আপনি কি কোনো প্রশ্ন না লিখেছেন, আপনি কোনো আচরণ পরিবর্তন করতে চান, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে আপনি কি করতে পারেন, এই জিনিসটা আমরা
মানে ফিল করার চেষ্টা করবো আপনি কোন কোন প্রশ্নে না লিখেছেন, এটা আপনি একবার ফিল করেন, একবার পড়ে নেন কোন কোন প্রশ্নে না লিখেছেন, একবার দেখে নেন, উত্তর দেন। এর মধ্যে কোনো আচরণকে আপনি পরিবর্তন করতে চান, না যেমন আছে তেমন থাকতে চান? এটা ঠিক হবে, পারবেন পারবেন পারবেন, আমরা আছি। মানে আসলে সবসময় মানে টেম্পার ধরে রাখা সম্ভব হয় না। মানে দেখা যাচ্ছে যে এখন একটা কাজ করছে যে আর মানে অনেকক্ষণ থেকে হয়তো জিনিসটা সহ্য করছি, তখন আর সহ্য করতে পারলাম না। মানে প্রতিদিন এই জিনিসটা কন্ট্রোল করা যাচ্ছে না। একটা ভাবে আমাকে বুঝতে হবে, আগে আমাকে বুঝতে হবে রাগটা আমি কেন কন্ট্রোল করবো। রাগবেন যখন শরীরের হরমোন থেকে শুরু করে ব্লাড থেকে শুরু করে সব হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। রাগা মানে আপনার নিজের ক্ষতি, মানে ব্যাপারটা এরকম যে রাগ করা মানে আমি ভাবছি অন্যের ক্ষতি হবে কিন্তু ক্ষতিটা হচ্ছে আমার। এইটা আগে আপনাকে বুঝতে করতে হবে। রাগছি মানে মনে হচ্ছে আপনার অন্যের ক্ষতি হচ্ছে কিন্তু ক্ষতিটা হচ্ছে আমার। এইবার কিছু জায়গায় রাগ না করে হাসি দিয়ে তাকে কষ্ট দেওয়া যায়। এখানে স্যার একটা নেগেটিভ কথা মানে আমি বলি, আমার একটা নেগেটিভ ব্যাপারটা, আমি যখন ছোট ছিলাম আমার ভাই 4 বছরের বড়, তো আমার ভাই বলতো যে যেখানে মার খাবি সেখানে সাথে সাথে মার দিয়ে বাড়ি আসবি। এটা আমার ভাইটা আমাকে শিখিয়েছিল। হ্যাঁ, আমি জানি না খারাপ শিখেছি ভালো শিখেছি আমি জানি না, মানে ও তো ছোট আমিও ছোট। ও বলে যে যখন মীমাংসা হয় তখন তুই থাপ্পড় খেয়েছিস, তুই বিচার দিয়েছিস, মীমাংসা হয় তখন হ্যান্ডশেক হয়ে যায়, কিন্তু হাত তাল দিয়ে তুই তো মার খেয়ে গেলি। ও তো ওষুধ পেল না, এই জন্য কি করবি, মার খাবি, ওকে মারবি, তারপরে বিচার হবে আর হ্যান্ডশেক করবি। এই জিনিসটা খারাপ জিনিস আসলে আমি শিখেছি এবং আমি কিন্তু আমার বাচ্চাকে এই জিনিসটা শিখাই দিয়েছি। আমি রিয়েলাইজ করি যে আমি এটা খারাপ জিনিস শিখিয়েছি। আসলে আমি তো এটাই শিখেছি, আমিও ওকে এটা শিখিয়ে দিয়েছি যে তুই তোকে কেউ মারবে তুই তাকে মার দিয়ে বাড়ি চলে আসবি, তারপরে তোর নামে বিচার হবে, মীমাংসা হবে, তখন হ্যান্ডশেক হবে, তাহলে কি হলো সমান সমান হয়ে গেল। মানে তোর মনের মধ্যে ক্ষোভটা থাকবে না যে আমি তো মার খেয়ে গেছি, ওকে আমি আজ হোক কাল হোক সুযোগ পেলে আমি মারবই। তা আমি স্যার এই জিনিসটা খারাপ জিনিস আমি আমার বাচ্চাকে শিখিয়েছি। মানে এটা আসলে আমি নিজে এইভাবে বড় হয়েছি বলে আমি এই জিনিসটা কাটিয়ে উঠতে পারিনি স্যার, এবং এই খারাপ জিনিসটা আমি আমার বাচ্চাকে শিখাই দিয়েছি। কারণ ওই মানে আমার ভাই যেটা শিখিয়েছে যে পরে কি হবে ওকে তোর শত্রু মনে হবে, যে ওর কাছ থেকে আমি মার খেয়েছি তো কাজ হোক কাল হোক আমি মারবো, লাগে আমি একটা জায়গায় 2টা মারবো। মানে এই যে ক্ষোভ ওই মানুষটাকে আর সহ্য করতে পারবি না তুই, কিন্তু তুই যখন থাপ্পড় খাবি পাল্টাকে থাপ্পড় দিবি তখন কি হবে তোর রাগটা কমে যাবে, যে আমি খেয়েছি আমিও দিয়েছি, ওকে আর তোর খারাপ লাগবে না। এই জিনিসটা আসলে আমার বড় ভাই সেও আসলে ছোটই ছিল, তো ও আমাকে এটা শিখাই দিয়েছে এবং ওইটা না আমি আমার ওটা হয়ে গেছে এবং আমিও নিজে আমার বাচ্চাকে এই জিনিসটা শিখাই ফেলেছি। এবং আমি দেখি যে আমার বাচ্চা এই কাজটা করে আসার পর মানে ওই মানুষটাকে আর অসহ্যতা লাগে না, মানে ও আমাকে মেরেছে আমিও পাল্টা মেরে দিয়েছি। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যদি সময় থাকে হ্যাঁ তো কিছু বছর আগে স্যার আমি কিছু বছর আগ পর্যন্ত আমার প্রচন্ড পরিমাণ রাগ হতো স্যার এবং নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। তো একটা সময় পর একদিন আমি ইউটিউবে একটা মেডিটেশনের একটা ভয়েস ক্লিপ শুনছিলাম, ওই শুনে শুনতে একটা জিনিস আমি শুনলাম রেগে গেলে খুব হেরে গেল, এটা মহাজাদু এই যে হ্যাঁ তো এই জিনিসটা শোনার পরও আমার মনে হলো যে আসলে এই কথাটা কতটা যুক্তিগত। হ্যাঁ, তো এটা নিয়ে আমি ভাবার পর তো যখন আমার রাগ হতো আমি স্যার এই জিনিসটা ফিল করতাম আসলেই তো রেগে গেলে তো সবকিছুই নষ্ট হয়ে যায়, কিছু তো হয় না, আসলে ভালো কিছু আসলেই হয় না। আমার যখনই রাগ হয় স্যার তখন এটা আমি ফিল করার চেষ্টা করি যে আমার বাচ্চাকে আমি শেখাই যেভাবে তোমার যখন অনেক রাগ হবে তখন তুমি চোখ বন্ধ করে ভাববা যে রেগে গেলেন তো হেরে গেলেন, হ্যাঁ এই জিনিসটা ফিল করবে, দেখবে যে খুব ভালো লাগছে স্যার। তারপর থেকে রাগটা কিন্তু আমি অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারি স্যার, আমি মানে সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে রাগটা কমিয়ে ফেলছি। আসলে আমি এখানে একটু কথা বলি, এটা নিয়ে আমরা পরে একটা ডিটেইলস আলোচনা করব।
আমরা আরো একটা স্লাইড পাই। ব্যাপারটা হলো যে রাগান্বিত অবস্থায় কখনো কাউকে শাস্তি দিবেন না, কাউকে উপদেশ দিবেন, কোনো সিদ্ধান্ত দিবেন না। তবে আবার বলছি, রাগান্বিত অবস্থা কখনো কাউকে শাস্তি দিবেন না, কাউকে উপদেশ দিবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। যা করবেন সবই ভুল হবে, পরবর্তী উপলব্ধি করবেন যে এটা আসলে না করলেও হতো, না করলেও হতো। এটা নিয়ে আমরা একটা ডিটেলস আলোচনা আসবে আমাদের, আপনারা পাবেন, এবং এটাকে কন্ট্রোল করারও উপায় আছে, সেটারও আমরা আপনাদের কৌশল, আমরা আসলে কৌশল আমি বলবো না, লাইফ ইজ অ্যান আর্ট। রাগ সবারই হয়, আমিও রাগি দেয়, কিন্তু আমিও রাগি, রাগ আমারও হয়, কিন্তু আমরা চেষ্টা করি রাগকে কতটা কন্ট্রোল করা যায়, কারণ সেফলি যেন ওইটাকে আমরা কন্ট্রোল করতে। রাগান্বিত অবস্থা যদি রাগ কমাতে চান, বসে থাকলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, আর যদি দাঁড়িয়ে অবস্থা বসা জায়গা নেই, তখন পা দিয়ে মাটিটা এরকম এই যে এরকম করার চেষ্টা করবেন, কিন্তু একটা কমে যাচ্ছে। আমি গোসল করি স্যার, রাগ হলে আপনার মাটিতে চাপ দিয়ে একটু এরকম করবেন, তাহলে দেখবেন রাগটা কমে যাবে। প্রেশার উঠে যাবে। আমার মেয়ের রং ছিল। আচ্ছা, আমরা এটা শেষ করি। হ্যাঁ, ওইটা আমি রাগের যে ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা আমাদের পরের স্লাইডে আসবো, আমরা এটা শেষ করি। হ্যাঁ, তারপরে আমরা একটা সম্মিলিত আলোচনা, যে এখন আপনাদের কিছু এখানে এসে কোনো কথা বলার কথা ছিল, এটা আমরা স্কিপ করে এখন বলবো। আসলে আমরা একসাথে বলি, আমি আমার সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক বলেন, আমি আমার সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক। জোরে বলতে হবে, একদম হৃদয় দিয়ে ফিল করে বলতে হবে, ফিল করে। এখানে আমরা কারোকে জবাবদিহিতা করতে আসি নাই, কারোর কাছে ভালো শাস্তি আসে নাই, খারাপ শাস্তি আসে নাই, আমরা ফিল করবো আগে। আমরা জোরে বলবো, আমি আমার সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক, আমার আচরণই তার শেখার সবচেয়ে বড় উৎস, আমি বদলালে আমার সন্তান বদলাবে। আরেকবার আরো হৃদয় দিয়ে, আমি আমার সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক, আমার আচরণই তার শেখার সবচেয়ে বড় উৎস, আমি বদলালে আমার সন্তানও বদলে। ভুল ধারণা ও বাস্তবতা, আমরা 30 মিনিটের সেশন খুব দ্রুত করে শেষ করবো। রেজাল্টটি সব, আমি মনে করি জিপিএ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করি, অথচ সফল মানুষদের মাঝে দেখা যায় আত্মবিশ্বাস, নৈতিকতা, সহানুভূতি ইকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরুন ভাই একজন প্রথম হয়েছে সে কিন্তু অশস্য, অন্যজন গড়পড়তা কিন্তু সবার প্রিয়, কে বেশি সফল? এটা প্রশ্ন না? এখন মূল ব্যাপারটা হলো সন্তানের আচরণ করে কে? আমি রেজাল্ট দিয়ে এর আগে অনেক কথা বলেছি, তো রেজাল্টটা ডিটেল বলছি না, রেজাল্ট আসলে খুব একটা কাজে আসবে না যদি আপনার সন্তানের আচরণটা না ঠিক হয়। সন্তানের আচরণ কে করে দেয়? সন্তান আচরণ আপনারা নিজেরাই করে দেয়। অর্থাৎ সন্তান কিভাবে শেখে? দেখে দেখে শেখে। যদি বাবা মা রেগে যায়, গীবত করে, চিৎকার করে, সন্তান সেটাই নকল করে। উদাহরণ, আপনি ফোনে রেগে গেলে ও তো একদম বেয়াদব, আপনার সন্তান তখন বোঝে না পরিস্থিতি, কিন্তু সেটা কোনটা ভাষা আর আপনার ভঙ্গিটা, আপনার আবেগটা। এবার আমরা সন্তানের সম্মানজনক ব্যবহারই আসলে শেখাই সবকিছু। আপনি যেভাবে সন্তানের সাথে কথা বলেন, ঠিক সেভাবেই সে অন্যদের সাথে কথা বলতে শিখে, তাই না কি? সম্মান, ধৈর্য ও সহানুভূতির চর্চা ঘরেই শুরু হয়। আমরা দুইজন অভিভাবকের দুইটা বক্তব্য শিখলাম। দুইটা বক্তব্য আমরা যেটা বুঝেছি, প্রথম অভিভাবক সেও সকল তার যে জিনিসটা তার বাচ্চাকে শেখানোর ক্ষেত্রে শিখেছে, সে ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা পড়ে। কিন্তু দ্বিতীয় অভিভাবকও যেটা ফিল করছে সেটা তার সন্তানকে শিখিয়েছে এবং সেটাতে সাকসেস। অর্থাৎ আমাদের সন্তানরা আমরা যেটা বলবো সেটা শিখছে। এসব আমরা এখানে ভালো মন্দ, আপনারা ভালো আপনারা খারাপ, এই শব্দ আমরা উচ্চারণ করবো না, আমরা নিজেরা উপলব্ধি করবো কোনটা ভালো কোনটা হবে। এটা উপলব্ধি করার পরে আমরা সম্মানজনক ব্যবহারে আমাদেরকে শেখায়। অর্থাৎ সম্মান, ধৈর্য, সহানুভূতি চর্চা ঘর থেকে শুরু হোক। আমরা দুটি ছোট গল্প, রেজাল্ট মানে শ্রেষ্ঠ। রাহুলের বাবা চায় সে ক্লাসে ফার্স্ট হোক, সে খেলতে চায়, ছবি আঁকতে চায়, কিন্তু বাবা সবসময় বলেন পড়ো, না হলে কিছুই হবে না। রাহুল চুপচাপ হয়ে গেছে, তার মুখে হাসি নেই। সে ক্লাসে ঠিকই ভালো পড়ে, কিন্তু কারোর সঙ্গে মিশে। সময় দিলে শেখে ভালোবাসা। সাইমাটা মা তাকে প্রতিদিন জিজ্ঞেস করেন আজ তোমার কেমন দিন গেল। সে খেলাধুলা, গল্প, পড়াশোনা সব শেয়ার করে। মা শোনে, বোঝে, মা গাইড করে। সাইমা পড়াশোনার মাঝারে, কিন্তু আত্মবিশ্বাসী, পুত্র সবার প্রিয়। বার্তা সময়ই আসল সেরা উপহার।
আমরা গ্রুপ ডিসকাশন প্রশ্ন ছিল কিছু, সেই জন্য আপনার সন্তান আপনার কোন মোবাইল বেশি অনুসরণ করে? রাগ, ধৈর্য, মোবাইল আসক্তি, হাসি খুশি না মেজাজ? আপনি কি এমন কিছু করে যা সে করে, সে চিৎকার করে, সে বিপদ করে, সে ছোট করে আবার তুলনা করে, এগুলো করে, অর্থাৎ আপনার কাছ থেকে সে কোনটা করতে শিখেছে, মানে কোন অভ্যাসটা বেশি অনুসরণ করে আপনার, এটা আপনাকে আগে বুঝতে হবে। সেটা আপনার রাগ, না আপনার ধৈর্য, না আপনার মোবাইল আসক্তি, হাসি খুশি মেজাজ, কোনটা? আমরা অনেক সময় মোবাইল ইউজ করি, সন্তান ইউজ করছি, আমরা অনেক সময় চিৎকার করি, সন্তানও চিৎকার করছে, আমরা গিবত করি, সন্তানও দেখবেন ও ফ্রেন্ডকে নিয়ে গিবত করছে, আমরা কাউকে ছোট করে কথা বলি, সন্তান দেখবেন তার ফ্রেন্ডকে নিয়ে ছোট করে কথা বলছে, আমরা তুলনা করি, সন্তানও দেখবেন অন্যের সাথে আরেকজনের সাথে আরেকজনকে তুলনা করছে, এই ব্যাপারগুলো ঘটছে। সো কোনটা সঠিক সেটা আমরা পরে আলোচনা করবো, ডিসকাশন। আর সন্তানের জন্য আপনি সবচেয়ে বড় উদাহরণ, আপনি যেমন করবেন সে তেমন শিখবে। আচরণ দিয়ে শেখান, ভাষা দিয়ে নয়। আচরণ দিয়ে শেখান, ভাষা দিয়ে নয়। চ্যালেঞ্জ নেওয়ার সময় শেষ অংশ চলে আসছে। আমরা আজ আমরা শিখেছি সন্তানের সাথে আমাদের আচরণই সবচেয়ে বড় শিক্ষা। এখন আপনার জন্য আছে দুটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটা কোনো পরীক্ষা না, বরং আপনার সন্তানের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার একটা সুযোগ। আমরা আজকে দুটো চ্যালেঞ্জ, ঠিক আছে? চ্যালেঞ্জ এক, আপনার যেটা ইয়ে আছে এটা পিছনে দেখবেন, শীত আছে শীতের পিছনে দেখবেন। আজকে আমরা চ্যালেঞ্জ নেব, লাস্ট থেকে শুরু, ঠিক আছে? আজ থেকে পরিবর্তনের শুরু। আমরা পরিবর্তন হব, আমরা দেশকে পরিবর্তন করব। আগে নিজে বদলাবো, তারপর দেশকে বদলাবো। আমার সন্তান দেশকে বদলালে তার ক্রেডিট কে নিবে? আপনার সন্তান ভালো একটা জায়গায় গেল। কোনোদিন এই সমন্বয়কে বাবা মা ভাবছিল যে এই ছেলেমেয়েরা একসঙ্গে দেশকে নেতৃত্ব দিবে, এই জায়গায় আসবে, কিন্তু তাদের প্রিপারেশন ছিল না। সবকিছু একটা পূর্ব প্রস্তুতি দরকার। বক্তৃতা দিয়ে অন্যকে মুগ্ধ করা সহজ, কিন্তু রাষ্ট্র পরিচালনার জ্ঞান থাকতে হবে। সে মুজিবুর রহমান কিন্তু বক্তৃতা দিয়ে মুগ্ধ করতে পারে মানুষ ছিল, কিন্তু তার রাষ্ট্র জ্ঞান সম্পর্কে অনেক সময় আমরা অ্যানালাইসিস করেছি যখন রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে, রাষ্ট্রজ্ঞানটা যদি আরেকটু সুন্দর করে থাকতো তাহলে সে আরো ভালো করতে পারতো, আরো সুন্দর করে সে রাষ্ট্র করেছিল। শুধু শেখ মুজিবুর রহমান না, পরবর্তী আমরা যতগুলো লিডার পেয়েছি এক একজন এক এক দিক থেকে হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার জ্ঞান একরকম বিষয়। আমাদের দেশটি এরকম কেন হয়ে যাচ্ছে? রাষ্ট্র পরিচালনার জ্ঞান নাই, কারণই নাই। সরি টু সে, আমি ছোট কিন্তু বড় কথা বলছি, রেকর্ডিং হচ্ছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে। আমার মনে হয় যে পরিবর্তন করতে গেলে জ্ঞান থাকতে হবে, পূর্বস্থিত থাকতে হবে সবকিছু। সবকিছু আপনি কোরআন শরীফ পড়বেন কাল থেকে, আপনি হুট করে বসে কোরআন শরীফ পড়তে পারেন না, আপনাকে একটা পূর্ব প্রস্তুতি নিতে হবে। কোরআন শরীফ বসে পড়ার জন্য আপনাকে আগে নোট করতে হবে, তাকে মনস্থির করতে হবে, পূর্ব প্রস্তুতি। সবকিছুর জন্য পূর্ব প্রস্তুতি দরকার। আমরা ভালো মানুষ হবো, সেটা পূর্ব প্রস্তুতি। এটা আমরা সন্তানকে ভালো বড় করে, সেটা পূর্ব প্রস্তুতি। এটা এখনো প্রস্তুতি না, পূর্ব প্রস্তুতি। আমি আসলে ডিরেক্টরের কাজ করতাম, তো ফিল্ম প্রোডাকশন, তো সিরিয়াসলি ডিরেক্টর ছিল একটা প্রতিষ্ঠানে। তো প্রি প্রোডাকশন একটা কাজ থাকে, তারপর প্রোডাকশনের কাজ থাকে, পোস্ট প্রোডাকশনের কাজ থাকে। তা আমরা যেটা প্রি প্রোডাকশনের কাজ, প্রোডাকশন আমরা এখন যাই না, আমরা একটা অ্যাপ্লাই এখন যাই না, আমরা একটা প্রস্তুতি নিচ্ছি যে আমাদের সন্তানকে অন্যান্য মানুষ। এবার আসুন, আজ রাতেই সময় দিব 10 মিনিট আমার সন্তানকে। কত মিনিট? 10 মিনিট। এই 10 মিনিট মোবাইল বন্ধ থাকবে, একদম ফ্লাইট মোডে চলে যাবে। ফ্লাইট মোডে না থেকে ফ্লাইট মোডে মোবাইল আপনার সাথে যুদ্ধ করছে, কখন মোবাইল ধরবো, ভাই না, কখন মোবাইলে কাজ করছে, কখন মোবাইলে ধরবো, আবার কিছু আবার কখন মোবাইল ধরবো। এটা আপনার দোষ না, এটা অ্যাডিকশন। ডোপামিন হরমোন ক্ষরণের জন্য যা যা প্রয়োজন, মোবাইল যারা মেক করছে, সফটওয়্যার মেক করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, সবকিছু বর্তমান সময়ে বিজ্ঞাপন দেওয়া হয় কিভাবে ডোপামিন হরমোন ক্ষরণকে কেন্দ্র করে বিজ্ঞাপন দেওয়া হয়। আপনার ডোপামিন হরমোন ক্ষরণ বাড়ানোর জন্য কি দরকার সেটা, তাহলে ডোপামিন হরমোন ক্ষরণ বাড়লে আপনি ওই মোবাইলটাকে অ্যাডিক্টেড হয়ে যাবেন। কোনো নির্দেশ নয়, শুধু শুনবেন সে কি বলতে চায়। 10 মিনিট মোবাইল বন্ধ, শুনবেন। সে হয়তো বলবে স্কুলে কি খেললো, কার সঙ্গে ঝগড়া করলো, অথবা একটা মজা করলো। এই সময়টা আপনি শুধু শুনবেন, কোনো ব্যাখ্যা করবেন না, কোনো সমাধান দিবেন না, কোনো রাগ করবেন, কিচ্ছু না, শুনবেন না, হাসবেন আর মজা বলবেন। তাই তো শুনলো, কিছু বলে যে না ও খুবই দুষ্টামি করছে, আচ্ছা ঠিক আছে, ওর ঠিক হয় নাই, তুমি তো অনেক ভালো, তো তুমি বিচার করে নিবা, ঠিক করে দেবে ওকে।
দেখেন মায়ের বদলে যদি মার হয়, কথার বদলে যদি কথা হয়, তাহলে পৃথিবী চেঞ্জ হবে না। যদি শুধুমাত্র ইউক্রেন রাশিয়ার দুইজন লিডার যদি সমঝোতা আসতে পারতো, এতগুলো মানুষের প্রাণ যেত না, পৃথিবীটা অস্থিরতা যেত। শুধুমাত্র দুইটা লিডার যদি আত্মসংবরণ করতে পারতো, নিজেদের ক্ষোভ, রাগ, কষ্ট, পৃথিবীতে যুদ্ধ লাগতো না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে আরো কত অশান্তি তৈরি হয়েছে বিভিন্ন দেশে, বিভিন্ন অন্য দেশেও। শুধু সহনশীলতা, শুধু যদি রাগটা কন্ট্রোল করা, ক্ষোভটাকে কন্ট্রোল করতে পারতো, অনেক সাধারণ মানুষ যারা যুদ্ধ চায় না তারাও মারা গেছে। কত শিশু, কত, প্রত্যেকটা মানুষের কষ্ট আমাদের কষ্ট লাগে, তাই না? ধর্ম কোনো ব্যাপার না, ধর্ম আসলে একটা আমার কাছে আবরণ না। কোনো সময় মানুষ এটা ফিলিংসটা প্রথম থাকা দরকার। তুমি অন্য ধর্মের বলে তুমি কষ্ট পেলে আমার লাগবে না, তুমি অন্য বর্ণের বলে কষ্ট পেলে আমার লাগবে না, এটা হয় না। কষ্ট সবারই একই রকম, মাইলস্টোন বলেছে অগ্নি দুর্ঘটনা হচ্ছে সবাইকে কাটিয়েছে, এমন কোনো মানুষ নেই। অন্য স্কুল যেটা এতদিন ধরে মাইলস্টোনকে কম্পিটিটর ভেঙে আসছে, বলে আসছে ওরা যদি খারাপ করতে ভালো হতো, তারাও কেঁদেছে, এটা তাদেরও কষ্ট হয়েছে, হয়নি? সো এটা তবে আমরা আজকে যেটা করবো কোন ব্যাখ্যা না, সমাধান না, কোনো রাগ না, ক্ষোভ না, আমরা আজকে শুধু শুনবো একদম শেষ পর্যন্ত। এবং লাস্ট স্লাইড, আমরা ভালো কিছু বলবো। কাল স্কুলে ফোনে, আজকে অথবা কাল স্কুলে যাবেন, স্কুলে গিয়ে কাউকে একটা ভালো কথা বলবেন, যে একটা ভালো কথা, সেটা যে ভাবি আপনার ছেলেটা তো অনেক ভদ্র, আপনি অনেক ভালো মানুষ, আপনি কিভাবে আসলে এটা প্র্যাকটিস করেন, কিভাবে সন্তানকে এই সুন্দর জিনিসটা শিখিয়েছেন। প্রত্যেকটা মানুষের ভালো দিক আছে, আমি ধরে নিলাম 90% খারাপ দিন, 10% ভালো, 10% ভালোটা নিয়ে কথা বলেন, 90% খারাপ আস্তে আস্তে কমতে থাকবে, তার দেখবে তার ভালো গুণ নিয়ে কথা বলতে থাকে। আমরা পরিবর্তন চাই, আমরা যেখানে যাবো মানুষ যেন বুঝতে পারে যে আমরা সামথিং ডিফারেন্ট কিছু। আমি যেখানে যাই সেখানে মানুষ বুঝতে পারে যে আমি আমার শূন্যতা বুঝতে পারে। যেখানে যাই আমি ওদের চলে আসবো, আমি জানি 24 ঘন্টা আমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারবে না, আপনাকে সেটা বলতে হবে। আমি 24 ঘন্টা আমাকে নিয়ে চিন্তা করাতে বাধ্য করি তাকে, যে ও আমাকে ফিল করতে পারবে। এরপরে যেমন ওনার ছেলেটা খুব ভদ্র, আপনি কিভাবে সন্তানের সাথে এত সুন্দর করে কথা বলে, এরকম করবেন, কারোর সমালোচনা, কারোর তুলনা, কারোর নিন্দা করা। মনে রাখবেন যে আমরা সন্তানও তখন আপনার পাশে থাকতে হবে, নিন্দা করবেন, তুলনা করবেন, বিবোধ করবেন, করোনা চর্চা করবেন, উৎসাহনা করবেন, সময় আপনার সন্তানকে আপনার পাশে থাকবে। সো আমরা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের সাথে থেকেছেন, এদের জন্য আসলে আমি কৃতজ্ঞ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষকে নিয়ে মানুষের কথা শোনার কাজ, অনেক কঠিন একটা কাজ। আমি যে কথাগুলো বলেছি কিন্তু অনেকের ভালো লেগেছে, অনেকের মনে হয়েছে যে এই কথাগুলোর জন্য 2 ঘন্টা আমি বসে থাকাটা আমার অনুচিত ছিল, আমার অনেকের কাছে ভালো লেগেছে। আচ্ছা, এই উদ্যোগটা ভালো ছিল, মানে এই যে একটা প্যারেন্টিং প্রোগ্রাম যেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এই উদ্যোগটা ভালো ছিল। থ্যাংকস গড, সবকিছুর জন্য আসলে থ্যাংকস গড, স্রষ্টাকে ধন্যবাদ। কারণ স্রষ্টা যদি না চাইতো তাহলে আমরা এই সাথে বসে থাকতে পারতাম না। কারণ আমরা আজকে সকালে অনেকের ঘুম ভাঙি, প্রতি মিনিটে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। সো যতক্ষণ বেঁচে আছে আমাদের কাজ থাকবে পৃথিবীকে বাসযোগ্য করে দেওয়া। আপনাদের কাজ হলো আমাদের নিজের ভালো জানার কাজ। ভবিষ্যৎ আমার বাচ্চাকে যে পৃথিবীতে রেখে যাবো, সেই পৃথিবীটা যেন সুন্দর হয়, এই ফিলিংসের জন্য আমরা কাজ করছি। এবং এখানে আমাদের গার্ডিয়ান আছেন, আমরা কালকে ভাবির মুখের গল্প শুনবো। উনি চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। আমি কি বলবো, আমি আসলে খুবই ওনার উদ্যোগের জন্য আমি খুব প্রাউড ফিল করি, বা আমার খুব ভালো লাগে যে উনি মানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন, এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো আছে তাদেরকে নিয়ে ওনার একটা স্কুল চমৎকার কাজ করছে। আমার মনে হয় এরকম কিছু স্কুল, এরকম কিছু কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়া দরকার। এবং আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। আপনারা শুধু নিজেদেরকে শান্ত করবেন, স্কিল করেন, অনেক সুযোগ পাবেন আপনার কাজ করার, অনেক জায়গায় সুযোগ পাবেন। তবে সেটা আমরা নেক্সট আরো কিছু দিনে আপনাদেরকে আমরা এমনভাবে তৈরি করবো, আপনারা অ্যাসেট হবে, সমস্যার সমাধান করবেন আপনারা, এবং সমস্যার সমাধান করবেন। আমরা সমস্যার সমাধান করতে অংশ হতে চাই, সমস্যার অংশ হতে চাই না। তো কালকে আপনাদের প্রথম 10 মিনিট আপনাদের আমরা অনুভূতি শুনবো, আজকের অনুভূতিটা কালকে শুনবো। আপনারা গুছিয়ে ফেলবেন, চিন্তা করবেন,
আপাতত আমরা আগামী 24 ঘন্টা আমরা চেষ্টা করব শান্ত থাকা যে কোনো পরিস্থিতিতে, রিয়্যাক্ট না করা। এটা একটা টাস্ক। এই দুটো চ্যালেঞ্জ আপনার লিখে দেওয়া আছে যাতে মনে থাকে। দুটো চ্যালেঞ্জ আগামীকাল আরো একটা নতুন টপিক নিয়ে আপনার সাথে দেখা হবে এবং সেটা আরো চমৎকার, আরো সুন্দর এবং হয়তো আরো মজার হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের প্রতি শুভকামনা এবং সবকিছুর জন্য পরম পরিণামের কিন্তু অশেষ কৃতজ্ঞতা। সবাই ভালো থাকেন।